আর খাবো আমরা, আমরা মাথা বানাবো, আমরা শরীর দিয়ে রক্ত ঢালাবো, আর এক বিন্দু শরীরের রক্ত যদি আমাদের যারা ছড়াতে আসবে তাদেরও রক্ত ছড়িয়ে তারপরে আপনারা ঘরে ফিরবেন। পুলিশ সদস্যরা আর তখন স্থানীয় লোকজনের হামলায় এক পুলিশ সদস্য সহ দুজন গুরুতর আহত হয়। বর্তমানে তারা হাসপাতালে। পরে পুলিশ বাদী হয়ে 20 জনের নাম উল্লেখ করে মামলা করে। সরকার পতনের এক দফা দাবিতে দ্বিগুণ শক্তি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি। এবার আন্দোলনে যুক্ত হবে নতুন কিছু ধারা এবং কর্মসূচি হবে আরো জোরদার। আসিনা মানে হলো দুর্গন্ধ, ওই ম্যান হলো ডাকনা, ডাকনার কথা নাই, লজ্জা শরম নাই যার, আওয়ামী লীগ নামতা। মিলেমিশে কাজ করতে হবে, একই কর্মসূচি বাস্তবায়নের জন্য একসাথে নামতে হবে। আমাদের সাথে ওই দূরত্ব এখন আর নাই, একসাথে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সকল কিছু দেখতে পারবেন। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং, খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত সকল খবরগুলোই। সেই সাথে সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে এই ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একে একে দেখে আসি। আমরা মাথা বানাবো, আমরা শরীর দিয়ে রক্ত ঢালাবো, আর এক বিন্দু শরীরের রক্ত যদি আমাদের যারা ছড়াতে আসবে তাদেরও রক্ত ছড়িয়ে তারপরে আপনারা ঘরে ফিরবেন। এজেন্সি ভাইদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, আজিজ বেনজিরের দায় নিচ্ছে না, আজিজ বেনজিরের দায় নিচ্ছে না, আপনাদের দায়ও নিবে না। এই যে রনি ভাইকে হামলা করিয়েছেন, এটা মোবাইল ট্র্যাক করে হামলা করিয়েছেন, মোবাইল ট্র্যাক আছে এনজিওর এই এজেন্সির কাছে, এজেন্সি জড়িত। সামনকে হামলা করিয়েছেন, এইগুলো এজেন্সির প্ল্যান। কারা কারা খেলছেন আমরা তাদের নাম পরিচয়ও জানি। আপনারাও কিন্তু সাইজ হয়ে যাবেন। আমরা সাইজের উপরে আছি 12 বছর, আমাদের আর ভয় নাই, আমাদের আর ভয় নাই। হাত ভাঙছে, মাজা ভাঙছে, কোমর ভাঙছে, মাথা ফাটছে, এই ভাঙ্গা চূড়া নিয়েই এখন আপনাদেরকে ভাঙ্গা দেওয়ার জন্যই কিন্তু আমরা রাজপথে নামছি। সাবধান হয়ে যান, বলেন তখনই তাদের পরাজয় বরণ শুরু হয়ে যাবে। কথা পরিষ্কার। প্রধানমন্ত্রী যেই উদ্দেশ্যে সফরগুলো করে থাকেন সেটি নিয়ে প্রশ্ন করার পরিবর্তে আমরা দেখি যে তৈলমর্ধন করা বা চাটুকারিতা করায় আসলে মত্ত থাকেন, যার ফলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে দেশ এবং জাতির প্রত্যাশিত কোনো বিষয় আমরা উঠে আসতে দেখি না। বরঞ্চ প্রধানমন্ত্রীর কথায় এমন কিছু মন্তব্য থাকে যেটা তার দলের নেতাকর্মীদের মধ্যে অসহিষ্ণুতা তৈরির পাশাপাশি সমাজের সংঘাত সহিংসতাকে উস্কে দেয়। এবং প্রধানমন্ত্রীর কথায় বিদ্বেষপূর্ণ মন্তব্য থাকে যেটা একটা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধানের বক্তব্যে থাকা উচিত না। গতকালকেও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেই কথাগুলো বলেছেন যে যারা ভারতের সমালোচনা করে তারা নাকি পাকিস্তানের দালাল এবং এই দেশের স্বাধীনতা তারাই এনে দিয়েছেন। আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আওয়ামী লীগের কোনো একক নেতা কিংবা আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীদের দয়ার দানে কিংবা তাদের একক কর্তৃত্বে একক সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয় নাই। বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের গামছা মাথায় বাঁধা, লুঙ্গি পরা কৃষক, শ্রমিক, ছাত্র, দল মত নির্বিশেষে সকল মানুষের সম্পৃক্ততায় তারা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। সেই যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে। ভারত 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, এটি সত্য। কিন্তু আপনারা যদি আরো সত্য অনুসন্ধান করেন, এই শরণার্থী শিবিরগুলোতে যে ডোনেশন করেছে শরণার্থীদের খরচের জন্য তার বেশিরভাগ বহন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি প্রধানমন্ত্রী যে গর্ব করেছেন যে ভারত সৈন্য প্রত্যাহার করেছে, এখানে প্রধানমন্ত্রীর কোনো কর্তৃত্ব নাই, প্রধানমন্ত্রীর কোনো কৃতিত্ব নাই। সেই সময় প্রধানমন্ত্রী কোনো জাতীয় নেতা ছিলেন না, তার কোনো এখতিয়ার ছিলেন না। এটা সত্য, আমরা স্বীকার করি, শ্রদ্ধার সাথে স্মরণ করি। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন, মানুষ তাকে নেতা বানিয়েছিল তাদের অধিকার আদায়ের জন্য। তাই তিনি মানুষের পক্ষে কথা বলেছেন, জনগণের ভাষা বুঝে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার জন্য ইন্দিরা গান্ধীকে চাপ দিয়েছিলেন।
ডান হোক বাম হোক মিলেমিশে কাজ করতে হবে, একই কর্মসূচি বাস্তবায়নের জন্য একসাথে নামতে হবে মাঠে। এখানে ঘাটতি আছে। যুগপৎ আন্দোলনের মধ্যে তো জামাত নেই, যুগপৎ আন্দোলনের বড় ধরনের ব্যত্যয় ঘটে এরকম কোনো পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে এটা আমি চিন্তা করছি। ব্যর্থ করতে তো অসুবিধা নাই, যদি ব্যর্থ না হয়। জামাতের সাথে ওই দূরত্ব এখন আর নাই, ওরা বলতে থাকুক, আন্দোলনও করুক, একসাথে রাস্তায় নেমে সরকারকে পতন ঘটাতে হবে। 2006 সালে ক্ষমতা ছাড়ার পর 2015 সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রধান শক্তি হয়ে পাশে ছিল জামায়াত ইসলাম। সে সময় বেশ শক্তি প্রদর্শন করে ইসলামী চিন্তাধারার এই দলটি। আর সেই সময় মানবতা বিরোধী অপরাধে জামাতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দণ্ডিত হলেও বিএনপির নিষ্ক্রিয়তায় বাংলাদেশের সরকারি অফিস আদালতগুলোতে নিদারুণ এক অস্থিরতা শুরু হয়েছে, বিশেষ করে স্পর্শকাতর কয়েকটি অফিস, যেমন রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে, তারপর দুর্নীতি দমন কমিশন সেখানে, এবং বাংলাদেশের যে মূল কর ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করে এবং এই মুহূর্তে সরকারকে যারা চালিয়ে রেখেছে টাকা দিয়ে পয়সা দিয়ে, সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড সেখানে, এবং পুলিশ বাহিনীতে নিদারুণ উত্তেজনা, অস্থিরতা, অবিশ্বাস, অনাস্থা, সন্দেহ এমনভাবে দানা বেঁধেছে যে কেউ কাউকে বিশ্বাস করছে না এবং সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ ভয় পাচ্ছে, কেউ আনন্দ পাচ্ছে, এবং ভয় এবং এই আনন্দের যে দোলাচল, সেই দোলাচলে প্রায় সবগুলো অফিসে রীতিমতো কাজে স্থবিরতা নেমে এসেছে। ছাগল কাণ্ডের পর এই যে মতিউর রহমান, এনবিআর মতিউর রহমান এবং তার স্ত্রী এবং তার সন্তানদের দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। বেনজিরের দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছে। আসাদ মিয়া এবং জেনারেল আজিজের দুর্নীতি দুর্নীতি দমন কমিশন তদন্ত করে এই জন্য নানা রকম চাপ তৈরি হয়েছে। এরই মধ্যে এনবিআর এর আরেক সদস্য মানে মেম্বার নন, তিনি প্রথম সচিব, তার সম্পর্কে জঘন্য সব যাকে বলা হয় কথাবার্তা প্রকাশিত হয়েছে। এবং মতিউরের সাথে আরেক ডিপটি কমিশনার মহিলা, ভদ্রমহিলা, তার কিছু ফোন আলাপ এবং তার সেই মহিলার কিছু দুর্নীতি নিয়ে খবর ছাপা হয়েছে। পরিমণি এবং তার সাথে সম্পর্কে জড়িয়ে পুলিশের একজন কর্মকর্তা সাকলাইন, তাকে নিয়ে আলোচনা হয়েছে এবং সাকলাইন চাকরি হারিয়েছে। এর বাইরে পুলিশের অন্ততপক্ষে 1 ডজন কর্মকর্তা এই খুব যাকে বলা হয় দুর্নীতির দমন কমিশনের যে জাল, সে জালের মধ্যে রয়েছে। এবং যেগুলো কথাগুলো আকাশে বাতাসে শোনা যাচ্ছে যে বর্তমানে ক্ষমতায় রয়েছে ইন্সপেক্টর থেকে শুরু করে একেবারে এডিশনাল আইজি পর্যন্ত, এইরকম 100 পুলিশ কর্মকর্তা, 100 যাকে বলা হয় রাজনীতিবিদ, সেখানে চেয়ারম্যান থেকে শুরু করে যাকে বলা হয় মন্ত্রী পর্যন্ত। তাহলে 100 পুলিশ কর্তা, 100 এনবিআর কর্মকর্তা এবং 100-র মতো রাজুকের কর্মকর্তা, তাদেরকে বিভিন্নভাবে ফাঁসানোর জন্য বা তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়ে যেতে পারে ইতিমধ্যে, এই জিনিসগুলো দেশে এবং বিদেশে ছড়িয়ে পড়েছে এই খবর। এবং বাস্তবতা কতটুকু তা নয়, কিন্তু বাস্তবতার চাইতে বড় ব্যাপার হলো গুজব ছড়িয়ে পড়েছে, একে ধরা হবে, ওকে ধরা হবে, ওকে ধরা হবে। ফলে কি হলো, সরকারি অফিসগুলোতে যারা দুর্নীতিবাজ কর্তা কর্মচারী, সেটা পিয়ন হোক কিংবা সেটি সচিব হোক, তো তাদেরকে কিন্তু সবাই চিনে এবং ভয় পায়, এবং তারা প্রকাশ্যে টাকা গুনে গুনে নেয়, 5 স্টার হোটেলে যায়, রুমের মধ্যে দরজা বন্ধ করে দিনে দুপুরে তারা অশ্লীল এবং অশালীন কর্ম করে। বিপরীত লিঙ্গের লোকের সাথে, নারী দুর্নীতিবাজ কর্মকর্তা হলে সেখানে পুরুষ ঢুকিয়ে নেয়, সেটা পিয়ন হোক, ড্রাইভার হোক বা বস হোক, ডাজ নট ম্যাটার, বেপরোয়া। আবার পুরুষ কর্মকর্তা দুর্নীতিবাজ হলে সেখানে সেই অফিসের ঝাড়ুদার মহিলা থেকে শুরু করে তার সহকর্মী কোনো মহিলা, সে তার সঙ্গে দিদারছে, ফ্ল্যাটারিং করছে দরজা বন্ধ করে, দুনিয়া জাহান্নাম হয়ে গেল, ওই সময় তার রুমে কেউ ঢুকতে পারবে না। এই জিনিসগুলো অনেক দিন যাবতীয় কিন্তু চলে আসছে এবং একেবারে লোকচক্ষুর অন্তরালে নয়, সবার সামনে, এবং মানুষ এটা বুঝে নিয়েছে যে এরা এরকমই,
এর মধ্যে আমাদের চলতে হবে। আবার এই লোক তারা নাকি আবার ধর্ম করে, কর্ম করে, ওয়াজ করে, নসিহত করে, হজে যায়, উমরা যায়, মানুষকে আবার ধর্ম উপদেশ দেয়, এই সমস্ত কর্মকাণ্ড করে। তাদের আর্থিক দুর্নীতি শত কোটি, হাজার কোটি, আরো কত কোটি টাকা ছড়িয়ে গেছে, তার নিয়তা নাই। তাদের দুর্ব্যবহার, তাদের দাম্ভিকতা, তাদের দুর্নীতি সব মিলিয়ে যে একটা অশান্তির রাজ্য তারা তৈরি করেছিল, সেই অশান্তির রাজ্যে এখন রীতিমতো কিয়ামত শুরু হয়ে গেছে এই ছাগলকাণ্ডের পর। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে কতটা কৌশলী, তিনি কোরআনে ঘোষণা দিয়েছেন যে তুমি আমার সাথে কৌশল করো, সেই কৌশলের উপর আমি বড় কৌশল দাতা। এবং আল্লাহর কৌশল সবচেয়ে মারাত্মক বিষয় হলো যে তিনি খুব ছোট ছোট বিষয় দিয়ে কৌশল করেন। যেমন পিঁপড়া দিয়ে হাতিকে মারেন, তারপর তিনি যাকে বলা হয় সবচেয়ে বড় অজগর যে সাপটি, সেটিকে তিনি মেরে ফেলেন তেলাপোকা দিয়ে। সবচেয়ে বড় যে দুর্নীতিবাজ, তাদেরকে দেখা গেল একটি মুরগি দিয়ে, একটি ছাগল দিয়ে যে শেষ করে দেওয়া যায়, একটি গরু দিয়ে যে পুরো একটি সিস্টেমকে চ্যালেঞ্জ জানানো যায়। আপনি দেখেন 1 কোটি টাকার এক গরু দিয়ে সাদেক এগ্রোকে খেলো, সাদেক এগ্রোর সাথে যারা জড়িত ছিল তাদেরকে খাওয়া হচ্ছে। এমনকি যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন সাভার যে কেন্দ্রটি রয়েছে, সেখানে যে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে দুদক ধরেছে, দুর্নীতি দমন কমিশন ধরেছে। এবং এই সমস্ত কাজকর্ম করতে গিয়ে দুদকের মধ্যে যারা ঝিমিয়েছিলেন গত সেই 1/11-এর সময়, তাদের অনেক ক্ষমতা ছিল, কিন্তু 1/11-এর পরে তারা অনেকেই ম্রিয়মাণ হয়ে পড়েছিলেন এবং রাজনৈতিক ক্ষমতার কাছে দুর্নীতি দমন কমিশনের অনেক কর্তা ব্যক্তি মাথা নোয়াতে বাধ্য হয়েছিলেন। তো তাদের মধ্যে একটা স্পিরিট চলে এসেছে, একটা মানে জৌলুস চলে এসেছে, এবং এই জৌলুসটি সহজে বন্ধ হবে না। এবং একই সঙ্গে সঙ্গে দেখেন রাজপথ অকারণে গরম হয়ে গেছে, সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে এসে কোটা বিরোধী আন্দোলন, এবং এই কোটা বিরোধী আন্দোলনের বিরুদ্ধে যে হাইকোর্টের অবস্থান, সুপ্রিম কোর্টের অবস্থান, এটিও সরকারকে কিন্তু বিব্রতকর অবস্থায় মধ্যে ফেলেছে। এর কারণ হলো হাইকোর্টেই কোটা পদ্ধতিকে বাতিল করেছে। সরকার যেটি দিয়েছিল, আন্দোলনের ইতিপূর্বে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল নুরুর নেতৃত্বে, ওই আন্দোলনের ফলশ্রুতিতে পুরো কোটা ব্যবস্থা থেকেই উঠিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আবার এটা নিয়ে যখন বলতে গেলে এটাকে ডিপ্লোম্যাসি বলা হয়, চালাকি বলা হয়, ফাজলামো বলা হয়, এরকম কিছু একটা হয়েছে। যা হোক, এবং সেই বিষয়টি আলটিমেটলি যখন হাইকোর্টে এলো এবং হাইকোর্ট সেই কোটা পুনর্বহালের জন্য রায় দিয়েছে, এখন সেটার এগেনস্টে সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছে। হাইকোর্টের জন্য এটা খুবই বিব্রতকর। এবং মহামান্য প্রধান বিচারপতি তিনি বলেই ফেলেছেন যে রাজপথ আন্দোলন হলে তো আমরা আমাদের রায় পরিবর্তন করতে পারি না। কিন্তু রাজপথের আন্দোলন কিন্তু বাংলাদেশে অনেক রায় না, অনেক কিছু পরিবর্তন করেছে। যেমন যুদ্ধাপরাধীদের যে বিচার, সেই বিচারের কে নিয়ে যখন কাদের মোল্লার বিরুদ্ধে গণজাগরণ মঞ্চ দাঁড়িয়ে গেল, তখন কিন্তু শুধু হাইকোর্টের রায় নয়, তার সঙ্গে সঙ্গে আইনও পরিবর্তন করতে বাধ্য হয়েছিল সরকার। আবার একইভাবে যখন এই যে তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের বিষয়টি আসলো, তখন যখন স্বার্থ এসে যায়, তখন মহামান্য আদালত, পার্লামেন্ট তারা কিন্তু যুগপৎভাবে কাজ করে। এখন এই যে সরকারের খুবই খারাপ একটা অবস্থা, মানে চারিদিক থেকে শুধু দুঃসংবাদ আর দুঃসংবাদ। দেখা গেল যে $13 বিলিয়ন ঘাপলা, $13 বিলিয়ন ঘাপলা, 1300 কোটি মার্কিন ডলারের ঘাপলা। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো হিসাব দিছিল যে এতটাও এক্সপোর্ট হয়েছে, কিন্তু বাস্তবে দেখা গেল বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড খুঁজে বের করলো যে না, এই $13 বিলিয়ন যে হিসাব, এটা ঠিক নয়, কম এক্সপোর্ট হয়েছে $13 বিলিয়ন। ফলে এই $13 বিলিয়ন জাতীয় আয়ে যোগ করে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে অর্থনীতিকে বড় করা হয়েছিল এবং যেভাবে সব কিছু ক্যালকুলেশন করা হয়েছিল, সেটি এই মুহূর্তে ধপাস করে নিচে পড়লো। আর সেই সময়তেই এস আলমের 3000 কোটি টাকার মামলা, জাতীয় রাজস্ব বোর্ডের স্থবিরতা, দুর্নীতি দমন কমিশনের সেখানে প্রচণ্ড ব্যস্ততা, রাজুক রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চারিদিকে ফ্রাস্ট্রেশন, এই সব মিলিয়ে কেন যেন মনে হচ্ছে সরকারি অফিসগুলোতে, কিছু কিছু অফিসগুলোতে একেবারে রীতিমতো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কি? কিয়ামত যখন হবে, তার আগে মানুষকে চিনবে না, কিছু অপরাধ মারাত্মকভাবে বৃদ্ধি পাবে, প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিত্ব হারাবে, ওজন হারাবে, এবং যখন কিয়ামত সংগঠিত হবে, তখন পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে। এদের যে পৃথিবীর যে মহাকর্ষণ এবং মাধ্যাকর্ষণ শক্তি, এগুলো তুলে নেওয়া হবে। তো এটা বললাম এই কারণে যে আমি কয়েকটি সরকারি অফিসে যোগাযোগ করার চেষ্টা করলাম আমার নিজের প্রয়োজনে, এখন কেউ ফোন ধরছে না। তখন আবার আমার পরিচিত যারা কর্মকর্তা, তাদেরকে ফোন করলাম, তারা আবার তাদের পরিচিত কর্মকর্তাকে ফোন করলো, এবং জানতে পারলাম যে আসলে কোনো কর্মকর্তা অন্য কর্মকর্তার ফোন ধরছে না। এ কারণে কে কি বলে ফেলে, কোন ফোনে কি রেকর্ড হয়, এবং কে কোন বিপদে পড়ে, এই জিনিসগুলো নিয়ে পুরো সরকারি অফিসগুলো, বিশেষ করে স্পর্শকাতর কয়েকটি বিভাগে যে অস্থিরতা চলছে, এটি আসলে শেষ পর্যন্ত কোথায় আমাদেরকে নিয়ে যায়, কি পরিণতি ভোগায়, সরকারের কি হয় এবং জনগণের কি হয়, এটি দেখার অপেক্ষা রইলাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।